স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আজকে এই অধ্যায়ে আমরা ঢাকা বোর্ড 2025 সালের 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, যদি তুমি এই অধ্যায়ের প্রথম পর্বটি দেখে না আসো, অবশ্যই তুমি প্রথম পর্বটি দেখে আসো, তাহলে আজকের ক্লাসটি বুঝতে তোমার জন্য সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। নিশিতা লিমিটেড এর 2024 সালে 31শে ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ। সম্পদসমূহ, দায়সমূহ। সম্পদসমূহের মধ্যে আছে আসবাবপত্র, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচ, মজুত পণ্য, নগদ তহবিল। দায়সমূহ আছে শেয়ার মূলধন, 5%, ঋণপত্র, রক্ষিত আয় বিবরণী, পদেয় হিসাব। শেয়ার মূলধন এবং রক্ষিত আয় বিবরণী হচ্ছে মালিকানা তহবিলের অংশ। উদ্দীপকের নিচে দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় 3,50,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, মজুত পণ্য যেটি উদ্দীপকের উপরে দেওয়া আছে সেটি হচ্ছে সমাপনী মজুত পণ্য, আর উদ্দীপকের নিচে যেটি দেওয়া আছে এটা প্রারম্ভিক মজুত পণ্য। মজুত পণ্য আমাদের উদ্দীপকের দুইটি দেওয়া আছে। আমাদের প্রথম প্রশ্ন বলছে কোম্পানি বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে বিনিয়োজিত মূলধনের সূত্রটা হচ্ছে মোট সম্পদ থেকে চলতি দায় যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব বিনিয়োজিত মূলধন। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। ক নম্বর উত্তর, বিনিয়োজিত মূলধন সমান মোট সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে মোট সম্পদ আমাদের এখানে দেওয়া আছে 3,20,000 টাকা, বিয়োগ চলতি দায় দেওয়া আছে পদেয় হিসাব কত টাকা, 30,000 টাকা। তাহলে মোট সম্পদ থেকে চলতি দায় যখন বিয়োগ করব আমরা পেয়ে যাব বিনিয়োজিত মূলধন 2,90,000 টাকা হচ্ছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ। খ নম্বর প্রশ্ন বলছে মজুদ আবর্তন অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। ক নম্বর উত্তর, প্রথমে আছে মজুদ আবর্তন অনুপাত সমান মজুদ আবর্তনের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ পণ্য। গড় মজুদ পণ্য, যদি আমাদের উদ্দীপকে শুধুমাত্র একটি মজুদ পণ্য থাকতো তাহলে আমরা শুধু মজুদ পণ্য ব্যবহার করতাম। এখানে যেহেতু দুইটি মজুদ পণ্য আছে, একটি সমাপনী একটি প্রারম্ভিক মজুদ পণ্য, এই জন্য আমাদের গড় মজুদ পণ্যটি ব্যবহার করতে হয়েছে সূত্রের মধ্যে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমাদের প্রশ্নে দেওয়া আছে 3,50,000 টাকা, 3,50,000। তাহলে গড়টি দুইটি মজুদ পণ্যকে আমরা যোগ করব, 40,000 টাকা যোগ প্রারম্ভিক মজুদ পণ্য 30,000 টাকা ভাগ 2, 3,50,000, 40 এবং 30 যোগ করলে হয় 70, 70-কে 2 দিয়ে ভাগ করলে হয় 35,000 টাকা। 3,50,000-কে যখন 35 দিয়ে ভাগ করবো হচ্ছে 10 বার। তাহলে আমাদের মজুদ আবর্তন অনুপাতের সূত্রটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ পণ্য। কখন গড় মজুদ পণ্য আসবে? যদি প্রারম্ভিক এবং সমাপনী মজুদ পণ্য যদি
আমাদের উদ্দীপকে থাকে। যদি একটি মজুত পণ্য থাকে তাহলে আমরা শুধু দেব মজুত পণ্য। বিক্রিত পণ্যকে মজুত পণ্য দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব মজুত আবর্তন অনুপাত। যদি উদ্দীপকে দুইটি মজুত পণ্য দেওয়া থাকে তাহলে দুইটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটি পাবো সেটি হচ্ছে গড় মজুত পণ্য। তাহলে বিক্রিত পণ্যকে গড় মজুত পণ্য দ্বারা ভাগ করলে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে মজুত আবর্তন অনুপাত। এরপরের অংশ হচ্ছে দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। দায় মালিকানা অনুপাত সমান বহিদায় ডিভাইডেড মালিকানা তহবিল। মালিকানা তহবিল। তাহলে বহিদায় মানে হচ্ছে বাহিরের দায়। বাহিরের দায় আছে একটি ঋণপত্র আর একটি হচ্ছে চলতি দায়। তাহলে এই দুইটিকে আমরা যোগ করলে আমরা বহিদায়টি পেয়ে যাব। ঋণপত্র আছে 50,000 টাকা, বহিদায় দেওয়া চলতি দায় আছে তোমার 30,000 টাকা। এই দুইটি যোগ করলে আমরা পেয়ে যাব বহিদায়, বাহিরের দায়। এরপর হচ্ছে মালিকানা তহবিল। একটা আছে শেয়ার মূলধন আর একটা হচ্ছে রক্ষিত আয় বিবরণী। এই দুইটি টাকাকে আমরা যোগ করবো 2 লক্ষ যোগ 40,000। তাহলে 50 এবং 30 যোগ করলে হয় 80,000। 2 লক্ষ এবং 40,000 যোগ করলে হয় 2,40,000। এখন আমরা বহিদায়কে মালিকানা তহবিল দ্বারা ভাগ করব। 80,000 ভাগ 2,40,000 ভাগ করলে হয় 0.33। 0.33 অনুপাত 1। মালিকানা তহবিলের মধ্যে যে মানটি আসবে সেটির সাথে আমরা কি দেব? 1:1 ব্যবহার করব। তাহলে দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে বহিদায় ডিভাইডেড মালিকানা তহবিল। বহিদায় মানে হচ্ছে বাহিরের দায়, দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়। দুটির দায়কে আমরা যোগ করলে বহিদায়টি পেয়ে যাব। এরপর হচ্ছে মালিকানা তহবিল। মালিকানা তহবিলে আমাদের উদ্দীপকে আছে শেয়ার মূলধন, রক্ষিত আয় বিবরণী। ওই টাকা দুটোটা যোগ করলে বহিদায়কে মালিকানা তহবিল দ্বারা ভাগ করলে আমরা যে মানটি পাবো সেটির সাথে অনুপাত 1 বসাই দেব। তাহলে আমরা খ নম্বর প্রশ্নটিও সমাধান করলাম। গ নম্বর প্রশ্ন বলছে চলতি অনুপাত ও অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি। গ উত্তর চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। চলতি দায়। তাহলে চলতি সম্পদ কি কি আছে? প্রাপ্য হিসাব, অগ্রিম-মজুরি, মজুত পণ্য, নগদ তহবিল। এই 4টা টাকাকে আমরা যোগ করলে পেয়ে যাব চলতি সম্পদ। এবং চলতি দায় আছে শুধুমাত্র একটি চলতি দায় 30,000 টাকা। চলতি দায় 30,000 টাকা। তাহলে আমরা চলতি সম্পদটি বের করি। চলতি সম্পদ সমান 60,000 যোগ 20,000 যোগ 40,000 যোগ 50,000। তাহলে 60 আর 20 হচ্ছে 80, 80 আর 40 হচ্ছে 1,20,000। 1,20,000 সাথে 50 যোগ করলে হয় 1,70,000 টাকা। 1,70,000 টাকা। 1,20,000, 1,20,000 সাথে 50 যোগ করলে 1,70,000 টাকা। 1,70,000 কে যখন আমরা 30 দিয়ে ভাগ করব, 1,70,000 ভাগ 30,000 ভাগ হলে হয় 5.67। 5.67 অনুপাত 1। তাহলে চলতি অনুপাতের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। চলতি সম্পদ আছে আমাদের উদ্দীপকে প্রাপ্য হিসাব,
অগ্রিম খরচ, মজুত পণ্য, নগদ তহবিল। এই টাকা সবগুলোকে যোগ করলে আমরা পেয়ে যাব চলতি সম্পদ। চলতি দায় শুধু দেওয়া আছে একটি পদবী হিসাব। তাহলে চলতি দায় এর টাকাটা পেয়ে গেছি। চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা যে মানটি পাবো 5.67:1। এটা হচ্ছে চলতি অনুপাতের মান। এরপরে বলছে অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করো। অগ্নি পরীক্ষার আরো অনেকগুলো নাম আছে, অ্যাসিড টেস্ট, তরল অনুপাত, তারলতা অনুপাত। এগুলোকে আমরা সবগুলোকে একটি সূত্রের মাধ্যমে বের করতে পারবো। অগ্নি পরীক্ষা অনুপাতের মানটি আমরা বের করি। অগ্নি পরীক্ষা অনুপাত সমান চলতি সম্পদ মাইনাস অগ্রিম খরচ যোগ মজুত পণ্য। তাহলে চলতি সম্পদ থেকে আমরা অগ্রিম খরচ এবং মজুত পণ্যটি বাদ দিয়ে দিলে আমরা উপরের মানটি পেয়ে যাব। এরপর হচ্ছে চলতি দায়। তাহলে আমরা চলতি সম্পদের মান এখানে পাইছি 1,70,000 মাইনাস অগ্রিম খরচ দেওয়া আছে 40, মজুত আছে 20 যোগ 40,000, চলতি দায় দেওয়া আছে 30,000। তো তাহলে 1,70,000 থেকে যদি 60 চলে যায় 1,10,000। 1,10,000-এর নিচে আছে 30,000। তাহলে 1,10,000-কে আমরা 30 দিয়ে ভাগ করব। 1,10,000 ভাগ 30,000, তাহলে 3.67:1। তাহলে অগ্নি পরীক্ষা অনুপাতের সূত্র হচ্ছে সমস্ত চলতি সম্পদ থেকে দুইটি জিনিস বাদ যাবে, অগ্রিম খরচ এবং মজুত পণ্য। আমরা ব্র্যাকেট ব্যবহার করার কারণে এখানে যোগ চিহ্ন ব্যবহার করছি। যদি ব্র্যাকেট ব্যবহার না করে অগ্রিম খরচ এবং মজুত পণ্যের সামনে আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করলে হবে। তাহলে চলতি সম্পদ থেকে অগ্রিম খরচ এবং মজুত পণ্যটি বাদ দিয়ে এবং চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব অগ্নি পরীক্ষা অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পুরো সৃজনশীলটি মনোযোগ দিয়ে দেখছো। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও।